আমার গল্প এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। কিন্তু আসলে আমার জীবনের গল্প এখানেই থেমে যায়নি। আরও অনেক কিছু ঘটেছে যা আমি আপনাদের বলতে চাই। তুলির বিয়ের পর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এলো। তুলির শ্বশুর নবীন দা। তার বয়স ৫৫ বছর। স্ত্রী মারা গেছে ১০ বছর আগে। নবীন দা প্রথমেই আমার প্রশংসা করতে লাগল। বলতো, মিতা বৌমা, আপনার মতো নারী খুব কমই দেখেছি। আমি প্রথমে এটাকে সাধারণ প্রশংসা মনে করেছিলাম। কিন্তু ধীরে ধীরে তার আচরণ অদ্ভুত হতে লাগল। একদিন নবীন দা আমাকে একা পেয়ে বলল, মিতা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি চমকে গিয়ে বললাম, আপনি কি বলছেন? আমি তো আপনার সমবয়সী পুত্রবধূর মা। নবীন দা বলল, বয়স শুধু সংখ্যা। আমার হৃদয় তোমার জন্য কাঁদে। আমি ভয় পেয়ে শুভকে সব বললাম। শুভ রেগে গিয়ে নবীন দার সাথে কথা বলল। কিন্তু নবীন দা বলল, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি শুধু আমার অনুভূতি প্রকাশ করেছি। এই ঘটনা তুলির বিয়ের পর পারিবারিক সমস্যার সৃষ্টি করল। তুলি কিছু বুঝতে পারছিল না। রিয়াদ এসে নবীন দার সাথে কঠোর কথা বলল। নবীন দা বলল, তোমার মায়ের মধ্যে এমন একটা আকর্ষণ আছে যা পুরুষদের পাগল করে দেয়। রিয়াদ রেগে গিয়ে বলল, আপনি আমার মায়ের সম্মানহানি করছেন। নবীন দা বলল, আমি তার সম্মানহানি করছি না। আমি তাকে ভালোবাসি। এই সমস্যা কয়েক মাস চল। অবশেষে তুলির স্বামী তার বাবাকে বুঝিয়ে বলল। নবীন দা শেষ পর্যন্ত আমার কাছে ক্ষমা চেয়ে বলল, আমি আমার একাকিত্বের কারণে ভুল পথে গিয়েছিলাম। এই ঘটনার পর আমি ভাবতে লাগলাম, কেন আমার সাথে বারবার এমন ঘটছে। রিয়াদ, অভিজিৎ, করিম আর এখন নবীন দা। আমি একজন বিশেষজ্ঞ মনোবিদের কাছে গেলাম। তিনি আমার সাথে বিস্তারিত কথা বললেন। তিনি বললেন, আপনার মধ্যে একটা বিশেষ গুণ আছে। আপনি যাকে স্নেহ করেন সে সেটাকে ভুল অর্থে নিয়ে নেয়। তিনি আরও বললেন, আপনার ব্যক্তিত্ব এমন যে পুরুষরা আপনার কাছ থেকে মাতৃস্নেহ খোঁজে, কিন্তু সেটাকে প্রেম মনে করে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, আপনি নিজেকে পরিবর্তন করার দরকার নেই। শুধু আরও সাবধান হতে হবে। এরপর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে চলতে লাগলাম। কিন্তু সমস্যা এখানেই শেষ হল না। সুমির দ্বিতীয় সন্তান হওয়ার পর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদের এক কলিগ সুদীপ আমাদের বাড়িতে আসত। সে রিয়াদের খুব ভালো বন্ধু। সুদীপের বয়স ৩০ বছর। অবিবাহিত। খুব ভদ্র ছেলে। প্রথমে সুদীপ খুব স্বাভাবিক আচরণ করত। কিন্তু একদিন সে আমাকে বলল, আন্টি, আপনি আমার মায়ের চেয়েও ভালো। আমি বললাম, কেন এমন বলছ? সুদীপ বলল, আমার মা আমাকে ভালোবাসেন না। কিন্তু আপনি যেভাবে আমার যত্ন নেন সেটা দেখে আমার খুব ভালো লাগে। আমি এটাকে সাধারণ কথা মনে করেছিলাম। কিন্তু কয়েকদিন পর সুদীপ আমাকে বলল, আন্টি, আমি আপনার ছেলে হতে চাই। আমি অবাক হয়ে বললাম, তুমি তো রিয়াদের বন্ধু। আমাকে আন্টি ডাকো, এটাই যথেষ্ট। সুদীপ বলল, না আন্টি, আমি সত্যিকারের ছেলে হতে চাই। আমি আপনাকে মা ডাকতে চাই। আমি বুঝতে পারলাম সুদীপেরও কোনো মানসিক সমস্যা আছে। রিয়াদকে বিষয়টি জানালাম। রিয়াদ সুদীপের সাথে কথা বলল। সুদীপ রিয়াদকে বলল, ভাই, তোমার মা খুবই ভালো। আমি তার কাছ থেকে মায়ের ভালোবাসা পাই। রিয়াদ বুঝতে পারল যে সুদীপের শৈশবে মায়ের ভালোবাসার অভাব ছিল। রিয়াদ সুদীপকে একজন মনোবিদের কাছে নিয়ে গেল। চিকিৎসার পর জানা গেল যে সুদীপের মা তাকে ছোটবেলা থেকেই অবহেলা করতেন। ধীরে ধীরে সুদীপের অবস্থার উন্নতি হল। সে এখন একটি মেয়েকে বিয়ে করেছে। কিন্তু এই ঘটনাগুলো আমার মনে একটা প্রশ্ন জাগিয়েছে। কেন আমার কাছে এত মানুষ মায়ের ভালোবাসা খুঁজতে আসে? আমি আমার মনোবিদ ডাক্তারকে এই প্রশ্ন করলাম। তিনি বললেন, আপনি একজন স্বাভাবিক মা। আপনার মাতৃত্ব এত প্রবল যে যারা মায়ের ভালোবাসা পায়নি তারা আপনার কাছে সেটা খুঁজে পায়। তিনি আরও বললেন, এটা আপনার দোষ নয়। এটা আপনার গুণ। আমি বললাম, কিন্তু এতে আমার সমস্যা হচ্ছে। আমি রাহুলকেও সাহায্য করলাম। এখন সে একটি সুস্থ সম্পর্কে আছে। এভাবে অনেক মানুষকে সাহায্য করতে করতে আমি বুঝলাম যে আমার জীবনের সব কষ্টের একটা মানে ছিল। রিয়াদের সেই ভুল অনুভূতি, অভিজিতের সমস্যা, করিমের আকর্ষণ, এসব কিছুর মাধ্যমে আমি শিখেছি কিভাবে মানুষের মনস্তত্ত্ব বুঝতে হয়। আজ আমি সেই জ্ঞান ব্যবহার করে অন্য মানুষদের সাহায্য করছি। আমার কাউন্সেলিং সেন্টার এখন এলাকায় বেশ প্রসিদ্ধ। স্থানীয় একটা পত্রিকায় আমার সম্পর্কে একটা আর্টিকেল বেরিয়েছে।
শিরোনাম ছিল একজন মায়ের অনুপ্রেরণামূলক যাত্রা। রিয়াদ সেই আর্টিকেল দেখিয়ে বলল, মা, তুমি এখন একজন সেলিব্রিটি। আমি হেসে বললাম, সেলিব্রিটি নয়, আমি একজন সাধারণ মা, যে তার অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করছে। মিতালি এখন 7 বছর বয়সী। সে আমার কাউন্সেলিং সেন্টারে মাঝে মাঝে আসে। একদিন মিতালি আমাকে জিজ্ঞেস করল, দাদু, তুমি কেন সবাইকে সাহায্য করো? আমি বললাম, কারণ সবার ভালোবাসার প্রয়োজন আছে। আর আমার কাছে অনেক ভালোবাসা আছে। মিতালি বলল, তুমি খুব ভালো দাদু। রিয়াদের দ্বিতীয় সন্তান এখন 2 বছর বয়সী। তার নাম অর্জুন। অর্জুন খুব দুষ্টু। সে আমার কাছে এলে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। কিন্তু আমার খুব ভালো লাগে। নাতিনাতনীরা আমার জীবনের আনন্দ। সুমি এখন একজন অভিজ্ঞ মা। সে আমার কাউন্সেলিং সেন্টারে সাহায্য করে। সুমি বলে, মা, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এখন আমি সেই জ্ঞান অন্যদের দিতে পারি। তুলিও মা হয়েছে। তার একটি মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে মায়া। আমি এখন 3টি নাতিনাতনীর দাদিমা। শুভে এখন পুরোপুরি অবসরে। সে আমার কাউন্সেলিং সেন্টারের ম্যানেজমেন্টের কাজ করে। শুভ বলে, তোমার এই কাজ দেখে আমার গর্ব হয়। আমি কখনো কখনো ভাবি, যদি সেদিন নির্বাচন অফিসে রিয়াদ সত্যি কথা বলত, তাহলে কি হতো? হয়তো আমার জীবন অনেক সহজ হতো। কিন্তু আমি এত মানুষকে সাহায্য করার সুযোগ পেতাম না। আমার বিশ্বাস, জীবনে যা কিছু ঘটে সব কিছুরই একটা কারণ আছে। আমার সাথে যেসব অদ্ভুত ঘটনা ঘটেছে সেগুলো আমাকে প্রস্তুত করেছে এই কাজের জন্য। আজ যখন কোনো কষ্ট করা মানুষ আমার কাছে এসে বলে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তখন আমার মনে হয় আমার সব কষ্ট সার্থক হয়েছে। গত সপ্তাহে একটি ছেলে এসেছিল। তার নাম শুভদীপ। সে আত্মহত্যার চেষ্টা করেছিল। কারণ জিজ্ঞেস করলে বলল, আমার মা আমাকে ভালোবাসেন না। আমি বাঁচতে চাই না। আমি শুভদীপের সাথে অনেক কথা বললাম। তাকে বুঝিয়ে বললাম যে জীবনে অনেক কিছু আছে। এখন শুভদীপ নিয়মিত আমার কাছে আসে। তার মানসিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এরকম অনেক মানুষকে আমি সাহায্য করেছি। প্রতিটি সাফল্যের গল্প আমাকে আরও অনুপ্রাণিত করে। আমার কাউন্সেলিং সেন্টার এখন সরকারি স্বীকৃতি পেয়েছে। স্থানীয় প্রশাসন আমাকে সম্মাননা দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা। যারা আমার সাহায্য পেয়েছে তারা আমাকে অনেক শ্রদ্ধা করে। রিয়াদ প্রায় বলে, মা, তুমি অনেক মানুষের জীবন পরিবর্তন করেছ। আমি বলি, তারাও আমার জীবন পরিবর্তন করেছে। সত্যি কথা হলো, যাদের আমি সাহায্য করি তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি। প্রতিটি মানুষের একটা আলাদা গল্প আছে। সেই গল্প শুনতে শুনতে আমি বুঝি যে কষ্ট সবার জীবনেই আছে। আমার নিজের কষ্ট তার তুলনায় অনেক ছোট। আজ আমি একজন সুখী নারী। আমার পরিবার সুখে আছে। আমি সমাজের কাজে লাগছি। আর কি চাই? কখনো কখনো রাতে একা বসে থাকি। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন রিয়াদ বলেছিল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন আমার মনে হয়েছিল পৃথিবী শেষ হয়ে গেছে। আজ বুঝি সেটাই ছিল আমার জীবনের শুরু। অফিসের লম্বা শাড়ি আর কাগজপত্রের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। ঘরে ফিরে এসেও সেই কথাগুলো কানে বাজছে। একটা ভোটার কার্ড বানাতে গিয়ে আমার পুরো জীবন উল্টপাল্ট হয়ে গেল। কিন্তু সেই উল্টপাল্ট হওয়াই আমার জীবনের সবচেয়ে ভালো জিনিস ছিল। আজ আমি গর্ব করে বলতে পারি যে আমি আমার জীবনের সদ্ব্যবহার করেছি। যেসব কষ্ট পেয়েছি সেগুলো থেকে শিক্ষা নিয়েছি। আর সেই শিক্ষা দিয়ে অন্যদের সাহায্য করুন। তাহলে আপনার জীবনও অর্থবহ হয়ে উঠবে। আমার গল্পের মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি। কিন্তু আরও একটা কথা বলতে চাই। আমার কাউন্সেলিং সেন্টারে আসা মানুষদের মধ্যে একজনের কথা বিশেষভাবে মনে পড়ে। তার নাম ছিল প্রিয়াঙ্কা। বয়স 25 বছর। প্রিয়াঙ্কা প্রথমে আমার কাছে এসেছিল অন্য একটা সমস্যা নিয়ে। সে বলেছিল, আন্টি, আমি আমার শাশুড়িকে সহ্য করতে পারি না। কিন্তু কথা বলতে বলতে জানা গেল যে প্রিয়াঙ্কার আসল সমস্যা অন্য জায়গা। প্রিয়াঙ্কার মা তাকে ছোটবেলায় অনেক কঠোর শাসনে রাখতেন। কোনো ভুল হলেই মারধর করতেন। কখনো আদর করতেন না। প্রিয়াঙ্কা বড় হয়ে বিয়ের পর তার শাশুড়ি তাকে খুব ভালোবাসতেন। কিন্তু প্রিয়াঙ্কা সেই ভালোবাসা নিতে পারত না। কারণ সে জানত না ভালোবাসা কিভাবে গ্রহণ করতে হয়। আমি প্রিয়াঙ্কার সাথে অনেক সময় ব্যয় করলাম। তাকে শেখালাম কিভাবে ভালোবাসা গ্রহণ করতে হয়, কিভাবে অন্যদের ভালোবাসতে হয়।
যদি প্রত্যেকের প্রতি ভালোবাসার আচরণ করি তাহলে কোনো সমস্যাই থাকবে না। আমার কাউন্সেলিং সেন্টারের নাম মাতৃস্নেহ রাখার একটা কারণ ছিল। মায়ের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। একজন মা তার সন্তানের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল, সব মা তাদের সন্তানকে সঠিক ভালোবাসা দিতে পারেন না। হয়তো তারা নিজেরাই ভালোবাসার অভাবে বড় হয়েছেন। আমার কাজ হচ্ছে সেই অভাবটা পূরণ করা, যতটুকু পারি। গত মাসে আমার কাউন্সেলিং সেন্টারের ৫ম বার্ষিকী হল। সেদিন অনেক মানুষ এসেছিল। যাদের আমি সাহায্য করেছি তারা সবাই। তাদের মুখে হাসি দেখে আমার মনে হল আমার জীবনের সব কষ্ট সার্থক হয়ে গেছে। রিয়াদ সেদিন একটা বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, আমার মা আমাকে শুধু জন্ম দেয়নি, আমাকে সঠিক মানুষ হতেও শিখিয়েছে। তার কথা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। মনে পড়ে যাতে আরও বেশি মানুষকে সাহায্য করা যায়। রিয়াদ বলেছে সে আর্থিক সাহায্য করবে। তুলিও বলেছে সে সময় দেবে। সুমিত ইতিমধ্যেই আমার সাথে কাজ করছে। আমার বিশ্বাস, আমাদের পারিবারিক একতার জোরেই আমরা এই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারব। কিছুদিন আগে একটা টিভি চ্যানেল আমার সাথে একটা ইন্টারভিউ করেছে। সেখানে তারা আমার জীবনের গল্প জানতে চেয়েছিল। আমি সব বলিনি। কিছু ব্যক্তিগত বিষয় লুকিয়ে রেখেছি। কিন্তু যেটুকু বলেছি সেটা শুনে অনেকেই আমার কাছে সাহায্য চাইতে এসেছে। এতে আমার কাজের পরিধি আরও বেড়ে গেছে। আমি একা যা পারতাম না, এখন আরও অনেক মানুষের সাথে মিলে পারছি। এই ইন্টারভিউ দেখে এক ভদ্রলোক আমাকে একটা প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, আপনার জীবনের গল্প নিয়ে একটা বই লিখতে চাই। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু পরে ভেবে দেখেছি এতে হয়তো আরও মানুষের উপকার হবে। তাই লেখার জন্য রাজি হয়েছি। তবে শর্ত দিয়েছি যে বইয়ের সব আয় আমার কাউন্সেলিং সেন্টারে দান করতে হবে। লেখক সাহেব রাজি হয়েছেন। আশা করি বইটা বেরুলে অনেকেরই উপকার হবে। বিশেষ করে যারা জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের। আমার বিশ্বাস, আমার গল্প থেকে তারা শক্তি পাবেন। বুঝবেন যে কোনো সমস্যারই সমাধান আছে। হাল ছাড়লে চলবে না। আমি এখন ৫০ বছর বয়সে পা দিয়েছি। এই বয়সে এসে আমি বুঝতে পারছি যে জীবন কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে গতকালই তো আমি সেই নির্বাচন অফিসে গিয়েছিলাম। রিয়াদ বলেছিল আমরা স্বামী স্ত্রী। আর আজ সেই রিয়াদ ২ সন্তানের বাবা। তুলি বিয়ে করে নিজের সংসার করছে। আমি নাতিনাতনীদের দাদিমা। সময় সত্যিই দ্রুত চলে যায়। কিন্তু এই সময়ের মধ্যে যা করেছি তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। নিজের পরিবারের যত্ন নিয়েছি। সমাজের জন্য কাজ করেছি। এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে? অবশ্য একটা ইচ্ছা আছে। আমার নাতিনাতনীদের বড় হতে দেখার। তাদের সফল মানুষ হতে দেখার। আমার কাউন্সেলিং সেন্টারের কাজ আরও বিস্তৃত করার। আরও অনেক মানুষকে সাহায্য করার। এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমি আরও কিছুদিন বেঁচে থাকতে চাই। সুস্থ থাকতে চাই। আমার বিশ্বাস, আল্লাহ আমাকে সেই সুযোগ দেবেন। কারণ আমি ভালো কাজ করার চেষ্টা করছি। মানুষের উপকার করার চেষ্টা করছি। আর আল্লাহ ভালো কাজের মানুষদের সাহায্য করেন। আমার গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমার জীবন চলবে। আরও অনেক কিছু করার আছে। আরও অনেক মানুষকে সাহায্য করার আছে। আমার পরিবারের আরও যত্ন নেওয়ার আছে। নিজেকে আরও উন্নত করার আছে। এই লক্ষ্য নিয়েই আমি এগিয়ে চলেছি। আর আপনাদের সবাইকে বলবো, আপনারাও আপনাদের জীবনের সদ্ব্যবহার করুন। যা কিছু কষ্ট পান সেগুলো থেকে শিক্ষা নিন। পরিবারকে ভালোবাসুন। সমাজের জন্য কিছু করুন। নিজেকে উন্নত করুন। তাহলে আপনার জীবনও অর্থবহ হবে। আর মৃত্যুর সময় বুক ভরে বলতে পারবেন, আমি আমার জীবনের সদ্ব্যবহার করেছি। এই কামনা করেই আমার গল্প শেষ করছি। অফিসের লম্বা সারি আর কাগজপত্রের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। ঘরে ফিরে এসেও সেই কথাগুলো কানে বাজছে। একটা ভোটার কার্ড বানাতে গিয়ে আমার পুরো জীবন উল্টপাল্ট হয়ে গেল। কিন্তু আজ আমি জানি সেই উল্টপাল্ট হওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আশা করি কারো না কারো কাজে লাগবে। আল্লাহ হাফেজ। সাহায্য করছি। আমার গল্প শুনে যদি কারো কোনো উপকার হয় তাহলে আমি ধন্য। জীবনে যত কষ্টই আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না।
কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর সেই শিক্ষা দিয়ে আমরা নিজেদের এবং অন্যদের জীবন সুন্দর করতে পারি। পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের পাশে থাকুন, তাদেরকে পাশে রাখুন। সৎ হন, সাহসী হন, আর সবার সাথে ভালোবাসার আচরণ করুন। তাহলে জীবন সুন্দর হবেই। এই বিশ্বাস নিয়ে আমি প্রতিদিন কাজ করি। আর এই বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার গল্পের শেষ নেই। কারণ জীবন তো চলতেই থাকে। হয়তো আরও অনেক ঘটনা ঘটবে। কিন্তু আমি প্রস্তুত। কারণ আমি জানি আমার পরিবার আমার পাশে আছে। আর আমার কাছে এখন অনেক অভিজ্ঞতা আছে। যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারব। এই আত্মবিশ্বাস নিয়েই আমি এগিয়ে চলেছি। আমার জীবনের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এটাই সত্যি। জীবনে অনেক কিছুই সম্ভব। শুধু বিশ্বাস রাখতে হয়। আর সেই বিশ্বাসের জোরেই আজ আমি এখানে পৌঁছেছি। একটি সাধারণ গৃহিণী থেকে একজন সমাজসেবী হয়ে উঠেছি। এই পরিবর্তনের গল্প আমার গর্বের। আমি আমার সব অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ। ভালো-মন্দ সব কিছুর জন্যই। কারণ প্রতিটি অভিজ্ঞতা আমাকে আজকের জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। আর আজকের জায়গাটা আমার পছন্দের। এখানে আমি শান্তিতে আছি। আমার পরিবার সুখে আছে। আমি সমাজের কাজে লাগছি। এর চেয়ে বেশি আর কি চাই? আমার গল্প এখানেই শেষ হোক। কিন্তু আমার জীবন চলবে। নতুন নতুন মানুষকে সাহায্য করব। নতুন নতুন অভিজ্ঞতা সংগ্রহ করব। আর সব সময় মনে রাখব যে জীবন একটি সুন্দর উপহার। এই উপহারের যথাযথ ব্যবহার করতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। এই প্রতিজ্ঞা নিয়েই আমি এগিয়ে চলেছি। আর আপনাদের সবাইকে একই কথা বলব। জীবনকে সুন্দরভাবে বাঁচুন। কষ্টকে শিক্ষায় রূপান্তরিত করুন। আর সেই শিক্ষা দিয়ে অন্যদের আমার ভোটার আইডি কার্ডের ছবি নষ্ট হয়ে গেছে। নতুন করে তুলতে হবে। ছেলে বলল, মা, আমিও নতুন করে তুলব। নির্বাচন অফিসে গিয়ে ফর্ম জমা দিতে গিয়ে কর্মচারী জিজ্ঞেস করল, আপনাদের সম্পর্ক কি? ছেলে বলল, আমরা স্বামী-স্ত্রী। আমি চমকে তাকালাম তার দিকে। অফিস থেকে বেরিয়ে জিজ্ঞেস করলাম, কেন এমন বললি? সে আমার 2 হাত ধরে বলল, মা, কারণ আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। এই নতুন ভোটার কার্ডে আমরা একই ঠিকানা, স্বামী-স্ত্রী হিসেবে থাকি। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। বিয়ে করো আমাকে। অফিসের লম্বা শাড়ি আর কাগজপত্রের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। ঘরে ফিরে এসেও সেই কথাগুলো কানে বাজছে। একটা ভোটার কার্ড বানাতে গিয়ে আমার পুরো জীবন উল্টপাল্ট হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম শুভ সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তুলি। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। তুলি 10 বছর বয়সী, স্কুলে যায়। এই গল্পটা শুরু হয়েছিল গত মাসে। আমার ভোটার আইডি কার্ডের ছবিটা একদম ঝাপসা হয়ে গেছে। বয়স বাড়ার সাথে সাথে মুখের চেহারাটাও অনেক পরিবর্তন হয়েছে। তাই ভাবলাম নতুন করে একটা কার্ড করাতে হবে। বাড়িতে এই কথা বলার সাথে সাথেই রিয়াদ বলে উঠল, মা, আমার কার্ডটাও কিন্তু নতুন করতে হবে। আমার ছবিতেও অনেক চেহারা পরিবর্তন হয়ে গেছে। সকালবেলা আমরা দুজনে মিলে নির্বাচন অফিসে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে রিয়াদ নানান কথা বলছিল। সে বলছিল যে তার অনেক বন্ধুরা নতুন কার্ড করেছে। আর কার্ডে এখন অনেক ভালো সুবিধা রয়েছে। ডিজিটাল যুগে সব কিছুই আগের চেয়ে উন্নত হয়েছে। নির্বাচন অফিসে পৌঁছে দেখি একটা লম্বা লাইন। অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কেউ নতুন কার্ড বানাতে এসেছে, কেউ পুরাতন কার্ড সংশোধন করতে এসেছে। আমরাও লাইনে দাঁড়ালাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের পালা এলো। কাউন্টারে একজন মধ্যবয়সী কর্মচারী বসে আছেন। তিনি আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কি জন্য এসেছেন? আমি বললাম, আমার ভোটার কার্ডের ছবি নতুন করতে হবে। রিয়াদও বলল, আমারটাও নতুন করতে হবে। কর্মচারী আমাদের ফর্ম দিলেন। ফর্ম পূরণ করতে করতে আমি লক্ষ্য করলাম যে রিয়াদ খুবই মনোযোগ দিয়ে সব কিছু লিখছে। তার হাতের লেখা খুবই সুন্দর। আমার মনে হলো আমার ছেলে কত বড় হয়ে গেছে।
এখন সে আর ছোট্ট বাচ্চা নেই। ফর্ম পূরণ করে আমরা আবার কাউন্টারে গেলাম। কর্মচারী আমাদের কাগজপত্র দেখতে লাগলেন। হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? আমি বলতে যাচ্ছিলাম যে রিয়াদ আমার ছেলে। কিন্তু রিয়াদ আমার আগেই বলে ফেল, আমরা স্বামী স্ত্রী। আমি একদম হতবাক হয়ে গেলাম। কর্মচারীর দিকে তাকালাম, তারপর রিয়াদের দিকে। রিয়াদ একদম স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে, যেন খুবই সাধারণ একটা কথা বলেছে। কর্মচারী কোনো প্রশ্ন করলেন না, তিনি আমাদের কাগজপত্র নিয়ে কাজ শুরু করলেন। আমার মাথা একদম গুলিয়ে গেছে। রিয়াদ কেন এমন বলল? এটা তো একদম ভুল তথ্য। আমি তো তার মা। আমরা মা ছেলে। তাহলে সে কেন বলল যে আমরা স্বামী স্ত্রী? আমার মন খারাপ হয়ে গেল। মনে হলো রিয়াদ হয়তো আমাকে নিয়ে লজ্জা বোধ করে, তাই আমাকে মা বলে পরিচয় দিতে চায়নি। কর্মচারী আমাদের বললেন যে ছবি তোলার জন্য পাশের রুমে যেতে হবে। আমরা সেখানে গেলাম। ছবি তোলার সময় রিয়াদ আমার পাশে দাঁড়াল। ক্যামেরাম্যান বললেন, একসাথে দাঁড়ান, একটা দম্পতির ছবি তুলব। আমার আরও খারাপ লাগল। সবাই আমাদের স্বামী স্ত্রী মনে করছে। রিয়াদের মুখের দিকে তাকালাম। সে কিন্তু একদমই স্বাভাবিক লাগছে। কোনো অস্বস্তি নেই তার চেহারায়। ছবি তোলা শেষ হলে আমরা আবার বাইরে এলাম। কর্মচারী বললেন, আপনাদের কার্ড 3 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। তখন এসে নিয়ে যাবেন। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল রিয়াদকে জিজ্ঞেস করি কেন সে এমন বলেছে, কিন্তু কোনোভাবেই মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রিয়াদ আমার পাশে চুপচাপ হাঁটছে, মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে। একটা পার্কের পাশে এসে আমি আর পারলাম না। রিয়াদের হাত ধরে বললাম, এইখানে একটু বসি। পার্কে একটা বেঞ্চে আমরা বসলাম। চারদিকে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে, কিছু বাচ্চারা খেলাধুলা করছে। আমি রিয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি অফিসে কেন বললে যে আমরা স্বামী স্ত্রী? এটা তো সম্পূর্ণ ভুল তথ্য। রিয়াদ আমার দিকে তাকাল। তার চোখে একটা অদ্ভুত ভাব। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে আমার 2 হাত ধরল। তার হাতগুলো কাঁপছে। সে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বল। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি অনেকদিন ধরে একটা কথা মনের ভেতর চেপে রেখেছি। আজ তোমাকে বলতেই হবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি বলবে রিয়াদ? কোনো বিপদের কথা? নাকি কোনো সমস্যার কথা? আমি বললাম, কি কথা? বল। রিয়াদ বলল, মা, কারণ আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। এই নতুন ভোটার কার্ডে আমরা একই ঠিকানা স্বামী স্ত্রী হিসেবে থাকি। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। বিয়ে করো আমাকে। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। কানে এসে আঘাত করল রিয়াদের কথাগুলো। আমি কি শুনলাম? রিয়াদ আমাকে বিয়ে করতে চায়? আমি তো তার মা। এটা কি বলছে সে? আমার মাথা ঘুরতে লাগল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। রিয়াদের মুখ দেখতে পাচ্ছি না। তার কথাগুলো কানে আসছে কিন্তু বুঝতে পারছি না। রিয়াদ আমার কাঁধ ধরে বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি ধীরে ধীরে চেতনা ফিরে পেলাম। রিয়াদের দিকে তাকালাম। সে আমার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, তুমি কি বলছো রিয়াদ? আমি তো তোমার মা। তুমি আমার ছেলে। এরকম কথা বলা তো ঠিক নয়। রিয়াদ বলল, মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমার অনুভূতি একদম সত্যি। আমি কখনো তোমাকে শুধু মা হিসেবে দেখিনি। তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেটা একজন পুরুষের একজন নারীর প্রতি ভালোবাসার মতো। আমি উঠে দাঁড়ালাম। বললাম, রিয়াদ, তুমি ভুল কথা বলছ। এরকম চিন্তা করা উচিত নয়। চল, আমরা বাড়ি চলে যাই। রিয়াদও উঠে দাঁড়াল। সে বলল, মা, আমি জানি তুমি এখনই এটা মেনে নিতে পারবে না, কিন্তু আমার কথাগুলো নিয়ে ভেবে দেখো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমরা চুপচাপ বাড়ির দিকে হাঁটতে লাগলাম। আমার মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। রিয়াদ কি সত্যিই এমন ভাবে? নাকি এটা কোনো মুহূর্তের আবেগ? এরকম কথা তো কখনো শুনিনি। বাড়িতে পৌঁছে আমি সোজা আমার রুমে চলে গেলাম। রিয়াদ তার রুমে গেল। আমি বিছানায় শুয়ে সারাদিনের ঘটনাগুলো মনে করতে লাগলাম। অফিসের লম্বা শাড়ি আর কাগজপত্রের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। ঘরে ফিরে এসেও সেই কথাগুলো কানে বাজছে। একটা ভোটার কার্ড বানাতে গিয়ে আমার পুরো জীবন উল্টপাল্ট হয়ে গেল। রাতে খাবারের সময় পুরো পরিবার টেবিলে বসল।
শুভ অফিস থেকে ফিরেছে। তুলি স্কুল থেকে ফিরে এসে হোমওয়ার্ক করেছে। সবাই স্বাভাবিক আছে, শুধু আমার মনটা খারাপ। শুভ জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি একদম চুপচাপ কেন? আমি বললাম, কিছু না, একটু মাথা ব্যথা। রিয়াদ আমার দিকে তাকাল। আমি তার দিকে তাকাতে পারলাম না। খাওয়া শেষ করে সবাই নিজ নিজ কাজে চলে গেল। আমি থালাবাসন ধুতে লাগলাম। রিয়াদ এসে বলল, মা, আমি সাহায্য করি? আমি না বলে দিলাম। সে চলে গেল। রাতে বিছানায় শুয়ে আমি ভাবতে লাগলাম রিয়াদের কথাগুলো নিয়ে। সে কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এটা কোনো ভুল বোঝাবুঝি? আমি তো কখনো এরকম কিছু লক্ষ্য করিনি। পরের দিন সকালে নাশতার টেবিলে রিয়াদ আমার সাথে স্বাভাবিক আচরণ করল। কিন্তু আমি দেখলাম সে মাঝে মাঝে আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। দুপুরে রিয়াদ কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, বল। সে বলল, একা কথা বলতে চাই। আমরা বসার ঘরে গেলাম। রিয়াদ বলল, মা, আমি গতকাল যা বলেছি সেটা নিয়ে তুমি কি ভেবেছ? আমি বললাম, রিয়াদ, এরকম চিন্তা করা ঠিক নয়। আমি তোমার মা, তুমি আমার ছেলে। এই সম্পর্কটা খুবই পবিত্র। এটাকে অন্য কোনো দৃষ্টিতে দেখা উচিত নয়। রিয়াদ বলল, মা, কিন্তু ভালোবাসার তো কোনো নিয়মকানুন নেই। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তোমার সৌন্দর্য, তোমার ব্যক্তিত্ব, সব কিছুই আমার ভালো লাগে। আমার মনে হলো রিয়াদ হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে। আমি বললাম, তুমি হয়তো কোনো ভুল চিন্তায় পড়ে গেছ। একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত। রিয়াদ রেগে গেল। সে বলল, আমি পাগল নই মা। আমার অনুভূতি একদম সত্যি। আমি জানি সমাজ এটাকে মেনে নেবে না, কিন্তু আমার কাছে তুমিই সবচেয়ে সুন্দর নারী। আমি উঠে দাঁড়ালাম। বললাম, রিয়াদ, তুমি এরকম কথা আর বলো না। এটা আমার কষ্ট লাগছে। রিয়াদের চোখে পানি এসে গেল। সে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার মনের কথা তোমাকে বলতেই হতো। আমি রান্নাঘরে চলে গেলাম। রিয়াদ তার রুমে চলে গেল। সারাদিন আমরা আর কথা বলিনি। এভাবে কয়েকদিন কেটে গেল। রিয়াদ আমার সাথে স্বাভাবিক আচরণ করছে, কিন্তু আমি তার দিকে তাকাতে পারছি না। তার সাথে কথা বলতে অস্বস্তি লাগছে। 3 দিন পর আমরা আবার নির্বাচন অফিসে গেলাম নতুন কার্ড নিতে। কর্মচারী আমাদের কার্ড দিলেন। আমি দেখলাম আমার কার্ডে রিয়াদের নাম স্বামী হিসেবে লেখা আছে। রিয়াদের কার্ডে আমার নাম স্ত্রী হিসেবে লেখা আছে। আমি কর্মচারীকে বললাম, এখানে ভুল হয়েছে। এ তো আমার ছেলে, স্বামী নয়। কর্মচারী বললেন, আপনারা নিজেরাই তো বলেছেন যে আপনারা স্বামী স্ত্রী। ফর্মেও তাই লেখা। আমি রিয়াদের দিকে তাকালাম। সে মৃদু হেসে বলল, ঠিক আছে মা, এভাবেই থাকুক। আমি বললাম, না, এটা সংশোধন করতে হবে। কর্মচারী বললেন, সংশোধন করতে হলে আবার নতুন আবেদন করতে হবে। আমি ভাবলাম, এত ঝামেলা কেন করব? যাই হোক, কার্ড তো তৈরি হয়ে গেছে। পরে সুযোগ মতো সংশোধন করে নেব। বাড়ি ফিরে আমি শুভকে পুরো ব্যাপারটা বললাম। শুভ হেসে বলল, এটা তো কোনো বড় সমস্যা নয়। কার্ডে ভুল তথ্য লেখা হয়েছে, পরে ঠিক করে নেব। কিন্তু আমি শুভকে রিয়াদের সেই কথাগুলোর কথা বলতে পারলাম না। কিভাবে বলব যে আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়? দিনগুলো কেটে যেতে লাগল। রিয়াদ আর কখনো সেই বিষয়ে কোনো কথা বলেনি। কিন্তু আমি লক্ষ্য করছি সে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকা। যখন আমি কোনো কাজ করি সে দূর থেকে আমাকে দেখতে থাকে। একদিন আমি বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছি। রিয়াদ এসে বলল, মা, আমি সাহায্য করি? আমি বললাম, না, আমি পারব। সে বলল, তুমি খুব সুন্দর দেখাচ্ছ আজ। আমি চমকে গেলাম। বললাম, রিয়াদ, এরকম কথা বলো না। সে বলল, কেন? সত্যি কথা বলা কি অপরাধ? আমি কাপড় শুকানো শেষ করে ভেতরে চলে গেলাম। রিয়াদও আমার পিছু পিছু এলো। সে বলল, মা, তুমি আমাকে এড়িয়ে চলছ কেন? আমি বললাম, আমি তোমাকে এড়িয়ে চলছি না। আমি স্বাভাবিক আছি। রিয়াদ বলল, না মা, তুমি স্বাভাবিক নেই। আমার সাথে আগের মতো ব্যবহার করো না। আমি বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রিয়াদ আমার সামনে চেয়ারে বসল। সে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার অনুভূতি লুকিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। আমি বললাম, রিয়াদ, তুমি তোমার লেখাপড়ায় মন দাও। এসব অদ্ভুত চিন্তা মাথা থেকে বের করো। রিয়াদ বলল, মা, এটা কোনো অদ্ভুত চিন্তা নয়। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি রাতে ঘুমাতে পারি না। সব সময় তোমার কথা ভাবি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল।
রিয়াদের কথাগুলো শুনে আমার খুব অস্বস্তি লাগছে। আমি বললাম, তুমি হয়তো কোনো মানসিক চাপে আছো। ডাক্তার দেখাও। রিয়াদ রেগে গেল। সে বলল, আমি অসুস্থ নই মা। আমি জানি আমার কী অনুভূতি। তুমি কেন এটা মানতে পারছো না? আমি উঠে দাঁড়ালাম। বললাম, আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। রিয়াদ আমার হাত ধরল। সে বলল, মা, একবার আমার কথা শোনো। আমি হাত ছাড়িয়ে নিলাম। বললাম, না রিয়াদ, আমি শুনতে চাই না। আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি চুলার পাশে দাঁড়ালাম। আমার সারা শরীর কাঁপছে। রিয়াদের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি কি করব? এই সমস্যার সমাধান কি? একটু পরে রিয়াদ রান্নাঘরে এলো। সে বলল, মা, আমি চা বানাই। আমি মাথা নাড়লাম। সে চা বানাতে লাগল। আমি তার দিকে তাকালাম। সত্যিই তো, রিয়াদ অনেক বড় হয়ে গেছে। লম্বা, সুদর্শন। কিন্তু সে তো আমার ছেলে। চা বানানো শেষ হলে রিয়াদ আমাকে একটা কাপ দিল। আমি চুমুক দিলাম। চা খুব ভালো হয়েছে। রিয়াদ বলল, কেমন হয়েছে? আমি বললাম, ভালো। রিয়াদ বলল, মা, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। তুমি যা চাইবে তাই করব। আমি বললাম, আমি চাই তুমি এসব কথা ভুলে যাও। রিয়াদ চুপ করে গেল। সে তার চা শেষ করে চলে গেল। সন্ধ্যায় শুভ অফিস থেকে ফিরল। তুলি খেলাধুলা করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে। রিয়াদ তার রুমে পড়াশোনা করছে। রাতের খাবারের সময় সবাই একসাথে বসল। শুভ বলল, আজ অফিসে একটা মজার ঘটনা ঘটেছে। তুলি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি ঘটেছে বাবা? শুভ বলতে লাগল, আমাদের একটা নতুন কর্মচারী এসেছে। সে তার প্রথম দিনে অফিসের বসের সাথে নিজেকে ভাই বলে পরিচয় দিয়েছে। তুলি হেসে বলল, কেন? শুভ বলল, সে ভেবেছিল এতে তার চাকরি নিরাপদ হবে। কিন্তু বস রেগে গিয়ে তাকে বের করে দিয়েছে। আমি রিয়াদের দিকে তাকালাম। সে মাথা নিচু করে খাচ্ছে। শুভের কথা শুনে আমার মনে পড়ল নির্বাচন অফিসের ঘটনা। খাওয়া শেষ করে সবাই টিভি দেখতে বসল। একটা পারিবারিক নাটক চলছে। নাটকে একটা ছেলে তার মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে। আমি অস্বস্তি বোধ করলাম। চ্যানেল চেঞ্জ করে দিলাম। রিয়াদ আমার দিকে তাকাল। সে বুঝতে পারল আমি কেন চ্যানেল পরিবর্তন করেছি। রাতে শোবার সময় শুভ আমাকে জিজ্ঞেস করল, তুমি কেমন যেন আছো? কোনো সমস্যা? আমি বললাম, না, কোনো সমস্যা নেই। শুভ বলল, কিছু মনে হলে আমাকে বলো। আমি শুভকে কিছু বলতে পারলাম না। কিভাবে বলব যে আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়? শুভ কি ভাববে? পরের দিন সকালে শুভ আর তুলি বের হয়ে গেল। ঘরে আমি আর রিয়াদ একা। রিয়াদ কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি বললাম, রিয়াদ, তুমি কলেজে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করো? রিয়াদ থমকে গেল। সে বলল, কেন এই প্রশ্ন মা? আমি বললাম, তোমার বয়স হয়েছে। বিয়েশাদির কথা ভাবা উচিত। রিয়াদ বলল, আমি তো তোমাকেই বিয়ে করতে চাই। আমি বললাম, রিয়াদ, তুমি আবার সেই কথা শুরু করলে? রিয়াদ বলল, মা, আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারব না। আমি রেগে গেলাম। বললাম, তুমি বাইরে গিয়ে অন্য মেয়েদের সাথে মেলামেশা করো। তাহলে এসব অদ্ভুত চিন্তা মাথা থেকে চলে যাবে। রিয়াদ বলল, আমি চেষ্টা করেছি মা। কিন্তু কোনো মেয়েকেই তোমার মতো সুন্দর মনে হয় না। আমি আর কিছু বললাম না। রিয়াদ কলেজে চলে গেল। দুপুরে আমার বোন রিনা বাড়িতে এলো। আমরা অনেকদিন পর দেখা হলো। রিনা বলল, তুই কেমন যেন দেখাচ্ছিস? শরীর খারাপ? আমি বললাম, না, কিছু না। রিনা বলল, রিয়াদ কেমন আছে? সে তো অনেক বড় হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ, সে এখন কলেজে পড়ে। রিনা বলল, তার বিয়েশাদির কথা ভাবছ? আমার মনে হলো রিনার কাছে আমার সমস্যার কথা বলি। কিন্তু সাহস পেলাম না। কিভাবে বলবো? রিনা বলল, আমার এক সহকর্মীর মেয়ে আছে। খুব ভালো মেয়ে। রিয়াদের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আমি বললাম, দেখি, রিয়াদের সাথে কথা বলব। রিনা চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, হয়তো রিয়াদের সত্যিই একজন ভালো মেয়ের সাথে পরিচয় হলে সে এসব ভুল চিন্তা ভুলে যাবে। সন্ধ্যায় রিয়াদ কলেজ থেকে ফিরল। আমি তাকে রিনার প্রস্তাবের কথা বললাম। রিয়াদ রাগ করল। সে বলল, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমি বললাম, কেন? তুমি তো দেখো না। রিয়াদ বলল, দেখার দরকার নেই। আমি জানি আমি কাকে ভালোবাসি। আমি বুঝতে পারলাম রিয়াদের মন থেকে এই চিন্তা বের করা খুবই কঠিন। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছি,
হঠাৎ আমার রুমের দরজায় নক। দরজা খুলে দেখি রিয়াদ দাঁড়িয়ে আছে। রিয়াদ বলল, মা, আমি ঘুমাতে পারছি না। তোমার সাথে কথা বলতে পারি? আমি বললাম, এখন রাত। কাল সকালে কথা বলব। রিয়াদ বলল, প্লিজ মা, খুব জরুরি। আমি তাকে ভেতরে আসতে দিলাম। সে আমার বিছানার পাশে চেয়ারে বসল। রিয়াদ বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। এই ভালোবাসা আমার হৃদয়ে এত গভীর যে আমি কিছু করতে পারছি না। আমি বললাম, রিয়াদ, তুমি আমাকেও ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু এটা মাছেলের ভালোবাসা। রিয়াদ বলল, না মা, আমার ভালোবাসা অন্যরকম। আমি তোমাকে একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে সেভাবে ভালোবাসি। আমি বললাম, রিয়াদ, এটা সমাজে গ্রহণযোগ্য নয়। মানুষ কি বলবে? রিয়াদ বলল, মানুষ যা বলে তা নিয়ে আমি চিন্তা করি না। আমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করি। আমি বললাম, তোমার বাবা কি বলবে? তুলি কি বলবে? রিয়াদ একটু চুপ করে রইল। তারপর বলল, আমি সব সামলাব। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি বললাম, কি সুযোগ? রিয়াদ বলল, আমাকে তোমার ভালোবাসা দেওয়ার সুযোগ। আমি তোমাকে খুশি রাখব। তোমার সব প্রয়োজন মেটাব। আমি উঠে দাঁড়ালাম। বললাম, রিয়াদ, তুমি তোমার রুমে চলে যাও। আমি ঘুমাতে চাই। রিয়াদ বলল, মা, আমার কথার জবাব দাও। আমি বললাম, আমার কোনো জবাব নেই। তুমি চলে যাও। রিয়াদ মন খারাপ করে চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। রিয়াদের কথাগুলো মাথায় ঘুরছে। সে কি সত্যিই আমাকে এত ভালোবাসে? নাকি এটা কোনো মানসিক সমস্যা? পরের দিন সকালে নাশতার সময় রিয়াদ আমার দিকে তাকাল না। সে চুপচাপ খেয়ে কলেজে চলে গেল। আমি ভাবলাম, হয়তো কোনো মনোবিদের সাথে পরামর্শ করা উচিত। এই সমস্যার সমাধান নিশ্চয়ই আছে। দুপুরে আমি ইন্টারনেটে সার্চ করলাম। এরকম সমস্যার কথা পড়লাম। কিছু মানুষের মধ্যে এরকম অস্বাভাবিক ভালোবাসা দেখা দেয়া। এটাকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলে। আমি একজন মনোবিদের ফোন নম্বর নোট করলাম। ভাবলাম রিয়াদকে নিয়ে যাব। সন্ধ্যায় রিয়াদ বাড়ি ফিরল। আমি তাকে ডাক্তার দেখানোর কথা বললাম। রিয়াদ রেগে গেল। সে বলল, আমি অসুস্থ নই। আমার কোনো চিকিৎসার দরকার নেই। আমি বললাম, তুমি স্বাভাবিক আচরণ করছো না। রিয়াদ বলল, ভালোবাসা কোনো অসুখ নয় মা। আমি বললাম, কিন্তু এরকম ভালোবাসা তো স্বাভাবিক নয়। রিয়াদ চলে গেল। আমি বুঝতে পারলাম তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। এভাবে আরও কিছুদিন কেটে গেল। রিয়াদ আমার সাথে খুব কম কথা বলে। কিন্তু আমি দেখি সে আমাকে গভীর দৃষ্টিতে দেখে। একদিন আমি বাজার করে বাড়ি ফিরছি। পথে দেখি রিয়াদ একটা মেয়ের সাথে কথা বলছে। মেয়েটি তার ক্লাসমেট হবে। আমার মনে আশা জাগল। হয়তো রিয়াদ অন্য কোনো মেয়েকে পছন্দ করেছে। বাড়িতে এসে আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, তুমি কার সাথে কথা বলছিলে? রিয়াদ বলল, একটা ক্লাসমেটের সাথে। নোট নিচ্ছিলাম। আমি বললাম, মেয়েটি কেমন? রিয়াদ বলল, ভালো। কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার আশা ভেঙে গেল। রাতে খাবারের সময় শুভ বলল, রিয়াদ, তোমার বন্ধুবান্ধব কেমন? কেউ বাড়িতে আসে না কেন? রিয়াদ বলল, আমি বন্ধুদের সাথে কম মেলামেশা করি। শুভ বলল, এটা ভালো না। তোমার বয়সে বন্ধুত্ব খুব দরকার। আমি শুভের কথায় সায় দিলাম। বললাম, হ্যাঁ, তুমি আরও বন্ধুদের সাথে সময় কাটাও। রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল, আমার তো তুমিই যথেষ্ট। শুভ হেসে বলল, মায়ের সাথে এত ভাব। ভালো ছেলে। আমি অস্বস্তি বোধ করলাম। রিয়াদের কথার অর্থ শুভ বুঝতে পারেনি। খাওয়ার পর আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, তুমি আমাকে এড়িয়ে চলছ। আমি বললাম, আমি তোমাকে এড়িয়ে চলছি না। রিয়াদ বলল, তুমি আমার সাথে আগের মতো স্বাভাবিক আচরণ করো না। আমি বললাম, তুমি যেসব কথা বলেছ তারপর আমি কিভাবে স্বাভাবিক থাকব? রিয়াদ বলল, আমি কি ভুল কিছু বলেছি? আমি বললাম, হ্যাঁ, তুমি খুবই ভুল কথা বলেছ। রিয়াদ চুপ করে গেল। আমি ভেতরে চলে গেলাম। একদিন আমি রান্নাঘরে কাজ করছি। হঠাৎ পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে পেছনে তাকালাম। রিয়াদ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, রিয়াদ, তুমি কি করছ? ছাড় আমাকে। রিয়াদ বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমাকে তোমার ভালোবাসা দাও।
আমি তার হাত সরিয়ে দিলাম। বললাম, তুমি পাগল হয়ে গেছ। রিয়াদ বলল, হ্যাঁ, আমি তোমার ভালোবাসায় পাগল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। রিয়াদ আমার পিছু পিছু এলো। আমি বললাম, রিয়াদ, তুমি আর কখনো এরকম করবে না। রিয়াদ বলল, কেন? আমি তো শুধু তোমাকে ভালোবাসা দিতে চাই। আমি বললাম, এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। রিয়াদ কিছু বলল না। সে তার রুমে চলে গেল। আমি ভাবলাম, এভাবে আর চলতে পারে না। আমাকে কিছু একটা করতে হবে। সেদিন রাতে শুভকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। শুভ ঘুমানোর আগে আমি বললাম, তোমার সাথে একটা জরুরি কথা আছে। শুভ বলল, কি কথা? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, রিয়াদের আচরণ অস্বাভাবিক হয়ে গেছে। শুভ বলল, কিভাবে? আমি সব কিছু খুলে বললাম। রিয়াদ কিভাবে আমাকে বিয়ে করতে চায়, কিভাবে আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। শুভ প্রথমে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। তারপর রেগে গেল। সে বলল, এটা কি বলছো তুমি? রিয়াদ এমন কথা বলেছে? আমি বললাম, হ্যাঁ, সে আমাকে স্ত্রী হিসেবে চায়। শুভ বলল, আমি কাল তার সাথে কথা বলব। আমি বললাম, তুমি রাগ করো না। হয়তো সে মানসিক সমস্যায় ভুগছে। শুভ বলল, এটা কোনো সমস্যা নয়, এটা অপরাধ। পরের দিন সকালে শুভ রিয়াদকে ডাকল। তারা দুজনে স্টাডি রুমে গেল। আমি দূর থেকে তাদের কথাবার্তা শুনতে পেলাম। শুভ রিয়াদকে খুব বকাঝকা করছে। রিয়াদ কিছু বলছে না। একসময় শুভ চিৎকার করে বলল, তুমি এ ঘরে আর থাকতে পারবে না। আমি ভয় পেয়ে গেলাম। শুভ রিয়াদকে বাড়ি থেকে বের করে দেবে? রিয়াদ তার রুম থেকে বেরিয়ে এলো। তার চোখে পানি। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি বাবাকে সব বলেছ? আমি বললাম, আমার কোনো উপায় ছিল না। রিয়াদ বলল, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি বললাম, আমি তোমার ভালোর জন্য বলেছি। রিয়াদ বলল, আমার ভালো কি সেটা আমি ভালো জানি। শুভ বেরিয়ে এসে বলল, রিয়াদ, তুমি এই বাড়িতে আর থাকতে পারো না। তোমার মামার বাড়িতে চলে যাও। রিয়াদ বলল, আমি কোথাও যাব না। শুভ রেগে গেল। সে বলল, তাহলে আমি পুলিশে খবর দেব। আমি বললাম, শুভ, এত রাগ করো না। সে আমাদের ছেলে। শুভ বলল, এমন ছেলে না থাকলেই ভালো। রিয়াদের চোখে আরও পানি এলো। সে বলল, ঠিক আছে, আমি চলে যাব। কিন্তু মা, তুমি জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসা ছাড়তে পারব না। আমি কিছু বলার আগেই রিয়াদ তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার খুব কষ্ট লাগল। আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু আমিও বুঝতে পারছি যে এটাই সবচেয়ে ভালো সমাধান। 1 ঘণ্টা পর রিয়াদ তার ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। সে আমার কাছে এসে বলল, মা, আমি যাচ্ছি। কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। আমার চোখে পানি এসে গেল। বললাম, রিয়াদ, তুমি আমার ছেলে। আমি তোমাকে কখনো ভুলতে পারব না। রিয়াদ বলল, আমিও তোমাকে কখনো ভুলব না। সে চলে গেল। আমি জানালার কাছে দাঁড়িয়ে তাকে যেতে দেখলাম। শুভ আমার কাছে এসে বলল, তুমি কষ্ট পেও না। এটাই ভালো হয়েছে। আমি বললাম, সে আমার ছেলে। তাকে এভাবে বের করে দেওয়া কি ঠিক হল? শুভ বলল, তার আচরণ স্বাভাবিক ছিল না। এভাবে থাকলে আরও সমস্যা হতো। সন্ধ্যায় তুলি স্কুল থেকে ফিরে জিজ্ঞেস করল, রিয়াদ ভাই কোথায়? আমি বললাম, সে মামার বাড়িতে গেছে। তুলি বলল, কেন? সে তো আমাদের সাথেই থাকে। শুভ বলল, তার পড়াশোনার জন্য ভালো হবে। তুলি আর কিছু জিজ্ঞেস করল না। রাতে আমি ঘুমাতে পারলাম না। রিয়াদের কথা ভাবছি। সে কেমন আছে? মামার বাড়িতে সে খাপ খাতে পারবে তো? পরের দিন সকালে রিয়াদের মামা ফোন করল। তিনি বললেন, রিয়াদ গতকাল এসেছে। কিন্তু সে খুবই মন খারাপ করে আছে। কিছু হয়েছে? আমি বললাম, একটু মন খারাপ করেছে। কিছুদিন পর ঠিক হয়ে যাবে। মামা বললেন, ঠিক আছে, আমি তার খেয়াল রাখব। সপ্তাহখানেক পর রিয়াদ ফোন করল। সে বলল, মা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি। তুমি কেমন আছো? রিয়াদ বলল, আমি ভালো নেই। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি বললাম, রিয়াদ, তুমি নিজেকে সামলাও। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। রিয়াদ বলল, আমি চেষ্টা করছি। কিন্তু তোমার কথা মনে পড়ে। আমি বললাম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। রিয়াদ বলল, মা, আমি কি তোমাকে দেখতে আসতে পারি? আমি বললাম, এখনো না। আরেকটু সময় দাও।
রিয়াদ মন খারাপ করে ফোন রেখে দিল। 1 মাস কেটে গেল। রিয়াদ মাঝে মাঝে ফোন করে, কিন্তু সে আর আগের মতো অদ্ভুত কথা বলে না। একদিন রিয়াদের মামা আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, রিয়াদ অনেক পরিবর্তন হয়েছে। সে এখন স্বাভাবিক আচরণ করে। আমার মনে আশা জাগল। জিজ্ঞেস করলাম, সে কি করে? মামা বললেন, সে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছে। আমি খুশি হলাম। বললাম, সত্যি? সে কি বলেছে মেয়েটি সম্পর্কে? মামা বললেন, বলেছে মেয়েটি খুব ভালো। হয়তো বিয়ে করতে চায়। শুভ বলল, এটা তো খুব ভালো খবর। আমি বললাম, রিয়াদ কি বাড়িতে আসতে পারে? মামা বললেন, আমি তাকে জিজ্ঞেস করে দেখি। পরের দিন রিয়াদ ফোন করল। সে বলল, মা, আমি বাড়িতে যেতে চাই। আমি বললাম, আস। রিয়াদ বলল, বাবা রাগ করবেন না তো? আমি বললাম, না, তিনি রাগ করবেন না। শুভের সাথে কথা বলে দেখলাম। শুভ বলল, সে যদি স্বাভাবিক আচরণ করে তাহলে আসতে পারে। পরের সপ্তাহে রিয়াদ বাড়িতে এলো। আমি তাকে দেখে খুশি হলাম। সে অনেক রোগা হয়ে গেছে, কিন্তু তার চোখে মুখে একটা শান্তি। রিয়াদ আমার পায়ে হাত দিয়ে সালাম করল। বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, তুমি আমার ছেলে। ক্ষমার কিছু নেই। রিয়াদ বলল, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। একজন ছেলের তার মায়ের প্রতি যে ভালোবাসা থাকে সেটাই স্বাভাবিক। আমি বললাম, তুমি বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। শুভ এসে রিয়াদের সাথে কথা বলল। রিয়াদ তার কাছেও ক্ষমা চাইল। সন্ধ্যায় পুরো পরিবার একসাথে বসল। রিয়াদ তার নতুন জীবনের কথা বলল। সে বলল, আমি একটা মেয়েকে পছন্দ করি। তার নাম সুমি। সে আমার ক্লাসমেট। তুলি খুশি হয়ে বলল, সত্যি? তাহলে তো আমার ভাবি হবে। রিয়াদ লজ্জায় মাথা নিচু করল। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটি কেমন? রিয়াদ বলল, খুব ভালো। সুন্দর, শিক্ষিত। তার পরিবারও ভালো। শুভ বলল, তাহলে পরিচয় করিয়ে দাও। রিয়াদ বলল, আমি কথা বলে দেখি। সেদিন রাতে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কেন? রিয়াদ বলল, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। আমি যদি ওই ভুল পথে চলতে থাকতাম তাহলে আমার জীবন নষ্ট হয়ে যেত। আমি বললাম, মায়েরা সবসময় সন্তানদের ভালো চায়। রিয়াদ বলল, আমি এখন বুঝতে পারি যে তুমি আমার মা। এই সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। আমার চোখে পানি এসে গেল। আমার ছেলে সত্যিই পরিবর্তন হয়েছে। এরপর থেকে রিয়াদ স্বাভাবিক জীবনযাত্রা শুরু করল। সে পড়াশোনায় মনোযোগ দিল। সুমির সাথে তার সম্পর্ক এগিয়ে গেল। 6 মাস পর রিয়াদ সুমিকে নিয়ে বাড়িতে এল। সুমি একটা অসাধারণ মেয়ে। সুন্দর, ভদ্র, শিক্ষিত। রিয়াদের সাথে তার খুব মানিয়ে যায়। আমরা সুমির পরিবারের সাথে কথা বললাম। তারাও রিয়াদকে পছন্দ করল। 1 বছর পর রিয়াদ আর সুমির বিয়ে হল। বিয়ের দিন রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমি বললাম, আমারও। রিয়াদ বলল, তুমি না থাকলে আমি কখনো এই সুখ পেতাম না। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, সুখী হও। বিয়ের পর রিয়াদ আর সুমি আলাদা বাড়িতে থাকতে শুরু করল। কিন্তু প্রতিদিনই তারা আমাদের খোঁজখবর নেয়। 1 বছর পর সুমি গর্ভবতী হল। আমি দাদিমা হব, এই খবরে আমার খুশির সীমা রইল না। 9 মাস পর সুমি একটি সুন্দর মেয়ে সন্তানের জন্ম দিল। রিয়াদ তাকে আমার কাছে নিয়ে এলো। আমি নাতনিকে কোলে নিয়ে বললাম, কি সুন্দর। রিয়াদ বলল, মা, তোমার নামেই তার নাম রাখব। আমি বললাম, না, সুমির পছন্দের নাম রাখো। সুমি বলল, আমি চাই মায়ের নামেই রাখি। শেষ পর্যন্ত মেয়ের নাম রাখা হল মিতালি। আজ মিতালি 3 বছর বয়সী। সে আমার জীবনের আলো। রিয়াদ এখন একটা ভালো চাকরি করে। সুমির সাথে তার সুখের সংসার। কিন্তু আমি মাঝে মাঝে সেই দিনগুলোর কথা ভাবি। কিভাবে একটা ভোটার কার্ড বানাতে গিয়ে আমার পুরো জীবন উল্টপাল্ট হয়ে গিয়েছিল। রিয়াদ যখন বলেছিল যে সে আমাকে বিয়ে করতে চায়, তখন আমি কত কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমার সন্তান পালনে কোথাও ভুল হয়েছে। কিন্তু এখন বুঝতে পারি যে কখনো কখনো মানুষ ভুল পথে চলে যায়। সেই সময় পরিবারের সাহায্য দরকার হয়। আমি যদি রিয়াদকে ছেড়ে দিতাম তাহলে সে হয়তো আরও ভুল পথে চলে যেত। কিন্তু আমরা তাকে সঠিক দিক দেখিয়েছিলাম। আজ রিয়াদ একজন আদর্শ পিতা, আদর্শ স্বামী।
তার আর আমার প্রতি কোনো অস্বাভাবিক অনুভূতি নেই। সে আমাকে শুধুমাত্র মা হিসেবেই দেখে। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করা যায়। আমার সেই কষ্টের দিনগুলো আজ অতীত। এখন আমার পরিবার সুখে আছে। রিয়াদ তার স্ত্রী আর মেয়েকে নিয়ে খুশি। তুলিও বড় হয়ে চাকরি করছে। কিন্তু সেই নির্বাচন অফিসের গন্ধ, সেই কাগজপত্রের গন্ধ আজও আমার মনে আছে। সেই দিন থেকে শুরু হওয়া ঘটনাগুলো আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি মাঝে মাঝে ভাবি, যদি সেদিন রিয়াদ সত্যি কথা বলত, যদি বলত যে আমি তার মা, তাহলে কি এত কিছু ঘটত? কিন্তু জীবনে যা ঘটার তা ঘটেই। আমরা শুধু সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি। রিয়াদের ভুল অনুভূতি আমাকে শিখিয়েছে যে মা-ছেলের সম্পর্ক কতটা পবিত্র। এই সম্পর্ককে অন্য কোনো দৃষ্টিতে দেখা উচিত নয়। আর সবচেয়ে বড় কথা হল, পরিবারের যে কোনো সমস্যার সমাধান আছে। শুধু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সেই সমাধান খুঁজে বের করতে হয়। আজ যখন আমি মিতালিকে কোলে নিয়ে বসি, তখন মনে হয় জীবনটা কত সুন্দর। রিয়াদ এখন একজন দায়িত্বশীল পিতা। সে তার মেয়েকে নিয়ে গর্ববোধ করে। সুমিও আমাকে মা বলে ডাকে। আমাদের পরিবারে সে খুব ভালোভাবে মিশে গেছে। শুভ খুশি। সে বলে, সবচেয়ে কঠিন সময়টা আমরা পার করে এসেছি। এখন শুধু সুখের দিন। তুলি বলে, দিদি, তোমার জীবনে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু সব শেষে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। কিন্তু সেই একটা ভোটার কার্ড বানাতে গিয়ে আমার পুরো জীবন উল্টপাল্ট হয়ে যাওয়ার কাহিনী আমি কখনো ভুলতে পারব না। অফিসের লম্বা শাড়ি আর কাগজপত্রের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। ঘরে ফিরে এসেও সেই কথাগুলো কানে বাজছে। একটা ভোটার কার্ড বানাতে গিয়ে আমার পুরো জীবন উল্টপাল্ট হয়ে গেল। কিন্তু এখন আমি জানি যে সেই উল্টপাল্ট হওয়াটাই আমার জীবনের সবচেয়ে ভালো জিনিস ছিল। কারণ সেই ঘটনার মাধ্যমেই আমি রিয়াদকে সঠিক পথ দেখাতে পেরেছি। আজ আমার জীবন পূর্ণ। আমার সন্তানরা সুখী। আমার নাতনি আমার কোলে। এর চেয়ে বেশি সুখ আর কি চাই? মাঝে মাঝে রিয়াদ আমাকে বলে, মা, তুমি না থাকলে আমি আজ কোথায় থাকতাম? আমি বলি, মায়েরা সব সময় সন্তানদের পাশে থাকে। রিয়াদ বলে, তুমি শুধু আমার পাশে থাকুনি, আমাকে সঠিক পথ দেখিয়েছ। আমি মনে মনে ভাবি, সন্তান পালন করা সহজ কাজ নয়। কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সেই সিদ্ধান্তই সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ আমার পরিবার সুখের। এই সুখের জন্য আমি কৃতজ্ঞ। সেই কষ্টের দিনগুলো আজ শুধুমাত্র একটা স্মৃতি। কিন্তু সেই স্মৃতি আমাকে শেখায় যে জীবনে যতই কষ্ট আসুক, ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। আর সবচেয়ে বড় কথা হল, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় শক্তি। পরিবারের সবার মিলেমিশে থাকলে কোনো সমস্যাই বড় নয়। আমার গল্প এখানেই শেষ। একটা ভোটার কার্ড বানাতে গিয়ে শুরু হওয়া এই কাহিনী আজ সুখের পরিণতিতে পৌঁছেছে। জীবন সত্যিই অনেক রহস্যময়। কখন কি ঘটে কেউ জানে না। কিন্তু যাই ঘটুক, আমরা যদি সত্য আর ভালোবাসার পথে থাকি, তাহলে শেষ পর্যন্ত সব কিছুই ভালো হয়। আমার এই গল্পটা শুনে যদি কারো কোনো উপকার হয়, তাহলে আমি খুশি হব। জীবনে যত কষ্টই আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। সব সময় আশা রাখতে হবে যে ভালো দিন আসবেই। এই ছিল আমার গল্প। মিতা সেনের জীবনের সবচেয়ে কঠিন আর সবচেয়ে শিক্ষামূলক অভিজ্ঞতা। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি বলতে চাই। রিয়াদের বিয়ের ৩ বছর পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি তখন বাজার করতে গিয়েছি। ফেরার পথে দেখি একটা যুবক আমাকে অনুসরণ করছে। প্রথমে আমি গুরুত্ব দিইনি। কিন্তু পরের দিনও সেই যুবক আমাকে দেখতে পেলাম। তার বয়স প্রায় ২৫-২৬ হবে। লম্বা, সুন্দর চেহারা। একদিন সে আমার কাছে এসে বলল, আন্টি, আপনার সাথে কথা বলতে পারি? আমি অবাক হয়ে বললাম, তুমি কে? কেন আমাকে অনুসরণ করছ? সে বলল, আমার নাম অভিজিৎ। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি চমকে গেলাম। আরেকবার সেই একই সমস্যা। এবার একজন অপরিচিত যুবক। আমি বললাম, তুমি কি বলছ? আমি তো তোমার মায়ের বয়সী। অভিজিৎ বলল, বয়স কোনো বিষয় নয়। আমি আপনার প্রেমে পড়েছি। আমি দ্রুত বাড়িতে চলে গেলাম। কিন্তু অভিজিৎ আমার পিছু ছাড়ল না। সে প্রতিদিন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত। শুভকে বিষয়টা বললাম। শুভ রেগে গিয়ে অভিজিৎকে তাড়িয়ে দিল। কিন্তু সে আরও জোরে আসতে লাগল।
একদিন অভিজিৎ আমাদের বাড়িতে এসে শুভকে বলল, আঙ্কেল, আমি আপনার স্ত্রীকে বিয়ে করতে চাই। শুভ তো রেগে আগুন। সে অভিজিৎকে মারতে গেল। কিন্তু অভিজিৎ বলল, আঙ্কেল, আমি পুলিশে কমপ্লেইন করে দেব। আমি আন্টিকে ভালোবাসি, এটা কোনো অপরাধ নয়। আমি বুঝতে পারছিলাম না কি করব। প্রথমে রিয়াদের সাথে এমন সমস্যা হয়েছিল, এখন এই অভিজিৎ। রিয়াদকে ফোন করে সব বললাম। রিয়াদ দৌড়ে এসে অভিজিতের সাথে কথা বলল। রিয়াদ অভিজিৎকে বলল, তুমি কি করছ? এটা আমার মা। অভিজিৎ বলল, আমি জানি। কিন্তু আমি তাকে ভালোবাসি। আমার অধিকার আছে তাকে বিয়ে করার। রিয়াদ রেগে গিয়ে অভিজিৎকে মারল। দুজনের মধ্যে বিরাট মারামারি হল। পুলিশ এসে দুজনকে থামাল। পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করল, আপনি কি চান? আমি বললাম, আমি চাই এই যুবক আমাদের ছেড়ে দিয়ে যাক। পুলিশ অভিজিৎকে সতর্ক করে দিল। কিন্তু সে বলল, আমি কোনো অন্যায় করিনি। আমি একজন নারীকে ভালোবাসি। এই সমস্যা প্রায় 2 মাস চল। অভিজিৎ আমাদের শান্তিতে থাকতে দিচ্ছিল না। একদিন সুমি আমার কাছে এসে বলল, মা, এই সমস্যার সমাধান করতে হবে। আমার একটা পরিকল্পনা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি পরিকল্পনা? সুমি বলল, আমার এক বন্ধু আছে, সে মনোবিদ। তার সাহায্য নেওয়া যেতে পারে। আমরা সেই মনোবিদের কাছে গেলাম। তিনি অভিজিতের সাথে কথা বললেন। কথা বলার পর মনোবিদ বললেন, এই যুবকের মাথি কমপ্লেক্স আছে। সে আসলে তার মায়ের ভালোবাসা পায়নি। তাই বড় বয়সের নারীদের প্রতি আকর্ষণ বোধ করে। তিনি অভিজিতের চিকিৎসা শুরু করলেন। ধীরে ধীরে অভিজিতের অবস্থার উন্নতি হল। 6 মাস পর অভিজিৎ আমার কাছে এসে ক্ষমা চাইল। সে বলল, আন্টি, আমি বুঝতে পেরেছি যে আমার আচরণ ভুল ছিল। আমি তাকে ক্ষমা করে দিলাম। অভিজিৎ এখন একটা ভালো চাকরি করে। তার বিয়েও হয়ে গেছে। কিন্তু এই ঘটনা আমাকে আবার চিন্তায় ফেলে দিল। কেন আমার সাথে এরকম ঘটনা বারবার ঘটছে? আমি একজন মনোবিদের কাছে গিয়ে এই বিষয়ে কথা বললাম। তিনি বললেন, আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা কিছু মানুষকে আকৃষ্ট করে। তিনি আরও বললেন, আপনি মাতৃত্বসুলভ স্নেহ দেন। কিছু মানুষ সেটাকে ভুলভাবে বুঝে নেয়। আমি বললাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, আপনি সাবধান থাকবেন। অপরিচিত মানুষদের সাথে বেশি ঘনিষ্ঠতা করবেন না। এরপর থেকে আমি আরও সাবধান হয়ে চলতে লাগলাম। কিন্তু আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। তুলির একজন বন্ধুর বাবা আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। সেই লোকটির নাম করিম। তার বয়স প্রায় 50। তার স্ত্রী মারা গেছে। একটা মেয়ে আছে, তুলির সহপাঠী। প্রথমে করিম খুব সাধারণভাবে আমার সাথে কথা বলত। কিন্তু ধীরে ধীরে তার আচরণ পরিবর্তন হতে লাগল। একদিন করিম আমাকে বলল, মিতা, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি বলছেন? আমার তো স্বামী আছে। করিম বলল, আমি জানি। কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি শুভকে সব বললাম। শুভ করিমের সাথে কথা বলল। কিন্তু করিম তার সিদ্ধান্তে অটল রইল। এই সমস্যা আমাদের পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেল। তুলির বন্ধুত্বও নষ্ট হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, কেন আমার জীবনে এত জটিলতা? কেন বারবার এরকম সমস্যা হচ্ছে? রিয়াদকে এই বিষয়ে বললাম। রিয়াদ বলল, মা, তুমি খুবই সুন্দর আর আকর্ষণীয়। তোমার ব্যক্তিত্ব মানুষকে মুগ্ধ করে। আমি বললাম, কিন্তু এটা তো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। রিয়াদ বলল, তুমি নিজেকে পরিবর্তন করার দরকার নেই। যারা ভুল বোঝে তাদের সংশোধন করতে হবে। সুমি বলল, মা, আপনি একটা সেলফ ডিফেন্স কোর্স করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আমি সেলফ ডিফেন্স কোর্সে ভর্তি হলাম। সেখানে অনেক নারী ছিল যারা বিভিন্ন সমস্যার মুখে পড়েছে। কোর্স করতে করতে আমি বুঝতে পারলাম যে আমি একা নই। অনেক নারীকেই এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। 6 মাস পর কোর্স শেষ করলাম। এখন আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। করিমের সাথে সমস্যার সমাধান হল যখন তার মেয়ে তাকে বুঝিয়ে বলল যে তার আচরণ ভুল। করিম আমার কাছে ক্ষমা চেয়ে বলল, আমি আমার একাকিত্বের কারণে ভুল পথে চলে গিয়েছিলাম। আমি তাকেও ক্ষমা করে দিলাম। এভাবে একের পর এক সমস্যার মুখোমুখি হয়ে আমি শিখেছি যে জীবনে যাই ঘটুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবারের সাহায্য। আমার পাশে যদি শুভ, রিয়াদ, সুমি না থাকত, তাহলে এই সমস্যাগুলো সামলানো অসম্ভব হতো। এখন আমার জীবন অনেকটাই স্থিতিশীল। মিতালি বড় হচ্ছে।
সে খুব বুদ্ধিমান মেয়ে। আমি তাকে শেখাচ্ছি যে জীবনে কিভাবে সমস্যার মোকাবিলা করতে হয়। রিয়াদ এখন একটা ভালো পোস্টে কাজ করছে। সে আর সুমির দ্বিতীয় সন্তান হওয়ার খবর আছে। তুলিও চাকরি করছে। তার বিয়ে নিয়ে আমরা ভাবছি। শুভ অবসরে গেছে। এখন সে বাগান করে সময় কাটায়। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি সেই প্রথম দিনের কথা, যেদিন নির্বাচন অফিসে গিয়ে রিয়াদ বলেছিল যে আমরা স্বামী স্ত্রী। সেই একটা মিথ্যা কথা থেকে কত কিছু শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই ভালোর দিকে গিয়েছে। আমি এখন বুঝি যে জীবনে কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না। সব কিছুরই একটা উদ্দেশ্য আছে। রিয়াদের সেই ভুল অনুভূতি থেকে আমি শিখেছি যে মা-সন্তানের সম্পর্ক কতটা পবিত্র। অভিজিতের ঘটনা থেকে শিখেছি যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। করিমের ঘটনা থেকে শিখেছি যে একাকিত্ব মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি তা হল পরিবারের শক্তি। যখন রিয়াদের সমস্যা হয়েছিল পুরো পরিবার মিলে সেটার সমাধান করেছিলাম। যখন অভিজিতের সমস্যা হয়েছিল সুমি এগিয়ে এসেছিল। যখন করিমের সমস্যা হয়েছিল তুলিও সাহায্য করেছিল। এই সব ঘটনা আমাকে শিখিয়েছে যে একা কোনো সমস্যার মোকাবিলা করার দরকার নেই। পরিবার আছে, বন্ধুরা আছে। আজ যখন আমি পিছনে তাকাই মনে হয় আমার জীবনটা একটা পূর্ণাঙ্গ উপন্যাসের মতো। অনেক উত্থানপতন, অনেক সমস্যা, কিন্তু শেষে সুখের পরিণতি। মিতালি এখন 5 বছর বয়সী। সে আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, দাদু তুমি ছোটবেলায় কি করতে? আমি তাকে আমার গল্প বলি। অবশ্যই কিছু বিষয় বাদ দিয়ে যা তার বয়সের জন্য উপযুক্ত নয়। মিতালি বলে, দাদু তুমি খুব সাহসী। আমি বলি, সাহসী হতে হয়। জীবনে অনেক কিছু আসবে, সব কিছুর মোকাবিলা করতে হবে। রিয়াদ এখন একজন আদর্শ পিতা। সে মিতালিকে খুব ভালোবাসে। মাঝে মাঝে বলে, মা তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ সেটা আমি মিতালিকে দেব। সুমি দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছে। ডাক্তার বলেছে এবার ছেলে হবে। আমি দাদিমা হয়ে খুবই খুশি। কিন্তু আরও খুশি এই কারণে যে আমার পরিবার এখন পূর্ণ। তুলির বিয়ে ঠিক হয়েছে। ছেলেটি খুব ভালো। আগামী বছর বিয়ে হবে। সুখ বলে, আমাদের সবচেয়ে কঠিন সময় পার হয়ে গেছে। এখন শুধু ভালো সময়। আমিও তাই মনে করি। কিন্তু মাঝে মাঝে যখন একা থাকি তখন সেই পুরানো দিনগুলোর কথা মনে পড়ে। রিয়াদ যখন আমাকে বলেছিল, মা আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন আমার কী অবস্থা হয়েছিল। মনে হয়েছিল পৃথিবী যেন ভেঙে পড়েছে। কিন্তু সেই সময়টাই আমাকে শক্তিশালী করেছে। আজ আমি জানি যে কোনো সমস্যাই স্থায়ী নয়। সব সমস্যারই সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হয়, সঠিক পথে চলতে হয়। আমার গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জীবনে যাই ঘটুক হাল ছেড়ে দেবেন না। পরিবারের পাশে থাকুন, পরিবারকে পাশে রাখুন। সৎ হন, সাহস